আমার প্রোডাকশন ইউনিটের নাম দিলাম বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল। আর আমার প্রথম যে সিনেমাটা যেটা করি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। আচ্ছা, তো তখনকার দিনেও ক্রাউড ফান্ডিং অতটা ফেমাস ছিল কিনা মানে আমার ঠিক জানা নেই, কারণ আমি খুব সোশ্যাল মিডিয়ায় তখন খুবই মানে অফ নবিশ, থাক। হ্যাঁ, যদি এই লেখালেখি সেটাকে আমি ভিজুয়ালে রিপ্রেজেন্ট করি, ভিজুয়ালে আনি, তাহলে কি হতে পারে, এই লাইনের সম্বন্ধে আমি খুবই কাঁচা ছিলাম। আচ্ছা। ইচ্ছে হলো যে এবার ভিজুয়ালে আসবো। তো তখন তারপর থেকে আস্তে 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 ডেভেলপ করা শুরু করলাম যে কিভাবে আনা যায়। আপনার ফিল্মগুলো ছিল, আমার ওগুলো কি শর্ট ফিল্ম না? শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম। এখানে কেউ টাকা ঢালবেন না, আচ্ছা, হ্যাঁ, এখানে কেউ টাকা ঢালবেন না, মানে নিজের ঢাক নিজে পেটাতে নিজেই হবে। পেটে। ট্রাভো পডকাস্টে আপনাদের স্বাগত। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে পডকাস্টে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি এসছে যার সম্বন্ধে বললে আপনারা চমকে যাবেন। সকাল 8টা থেকে রাত 12টা অবধি সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে যিনি ব্যস্ত থাকেন কোর্ট করে, যিনি ব্যস্ত থাকেন খুন, জখম, ধর্ষণের মামলা নিয়ে, তিনিও আবার ফিল্ম পরিচালক। হ্যাঁ, ঠিক বলছি, ফিল্ম পরিচালক। ওকালতি ব্যবসার পরেও স্বপ্ন দেখানো যায়, স্বপ্নকে ফিল্মের মতো তৈরি করা যায়, সেটা আমরা জানবো। তিনি তার জীবনের গল্পটা আমাদের বলবে, কেন এখানে আসেন, কি করেন, কেন ভালো লাগে সেটাও জানাবেন। নমস্কার, আমাদের অতিথি ডাক্তার অ্যাডভোকেট বিক্রম সেনগুপ্ত, ওনাকে স্বাগতম ট্রাভো পডকাস্টে। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো চলছে, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক, সব ঠিকঠাক চলছে। একদম। কিন্তু আজকে আপনার যে সময় দিয়েছেন এই ওকালতি ছাড়া আপনি কোর্টে না গিয়ে দিয়েছেন, এর জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের দর্শকরা জানতে পারবে যে একজন উকিল কিভাবে একজন ফিল্ম পরিচালক হতে পারে। তো এই যে আপনার তো সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই আইন নিয়েই ঘাটাঘাটি করতে হয়, রাত 12টা 1টার আগে ঘুমোতে পারেন না। তাহলে এই চিন্তা ভাবনাটা কবে আসলো আর কেন আসলো পরিচালক হওয়ার? পরিচালক হওয়ার চিন্তা ভাবনাটা তখন আসলো, মানে আমার ছোটবেলা থেকে অভ্যেস হলো লেখালেখি করার। আচ্ছা, আমি স্কুল লাইফ থেকেই লেখালেখি করাটা, মানে এটা আমার একটা ব্যক্তিগত পছন্দের মধ্যে একটা মানে জিনিস একদম ছিল। ছোট থেকে একদম ছোট থেকে। পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা করেছি আমি, আমার স্কুল মাধ্যমিক অবধি কাটিয়েছি লামাটেলি হাই স্কুল, এবং 11-12 হয়েছে ন্যাশনাল বয়েজ হাই স্কুল। কলেজ? কলেজ হলো যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। আচ্ছা, ল। তো হ্যাঁ, না, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অ্যাকাউন্টস, Accounts. অ্যাকাউন্টসেন্সিতে অনার্স। আচ্ছা, তারপরে আমি এলএলবি করি কিংস্টন থেকে, কিংস্টন ল কলেজ। কিংস্টন। এই যে জার্নিটার মধ্যে মানে আপনি ছোট থেকে লেখালেখি করছেন, তো কোনো অনুপ্রেরণা ছিল কেউ, মানে কেউ বলতো? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি খুব বই পড়তে ভালোবাসতাম, বিভিন্ন সাহিত্যিকের বই পড়তে ভালোবাসতাম, যে কারণে আমার পক্ষে খুব মানে ওই লেখার যে আগ্রহটা, হুম। তাদের লেখার থেকে অনুপ্রেরিত হয়েই জন্মায়। আচ্ছা, আচ্ছা। তো তখন থেকেই ছোটখাটো আমার মাথায় যা যা আসতো সেগুলো লিখতাম। হুম। তো লিখতে 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 তো তারপরে একটা টাইমে বন্ধ করে দিলাম। হুম। কিন্তু লেখার ব্যাপারটা, লেখাটাকে যে ভিজুয়ালাইজেশনে নেওয়ার ব্যাপারটা, সেটা আমার অনেক পরে ম্যাচুরিটির সাথে সাথে সেটা ডেভেলপ করেছে। এটা কত সালে শুরু করলেন ফিল্ম পরিচালনা? ফিল্ম পরিচালনা আমি শুরু করি 2018-এ। 2018। 2018-তে। তার আগে যেটা আমি করি সেটা হলো আমার একটা নিজস্ব, আমার একটা ভাইয়ের সাথে আলাপ হয় কম্পিউটার সেন্টারে। হুম। তো তার সাথে মিলে আর কি ফার্স্ট অফ অল আমরা যেটা এস্টাবলিশ করি সেটা হলো একটা ম্যাগাজিন। যেহেতু আমি লেখালেখি করতে ভালোবাসতাম, আচ্ছা, একটা ম্যাগাজিন চালু করলাম। ওই স্টুডেন্ট লাইফে? হ্যাঁ, Student স্টুডেন্ট life, লাইফে বাহ। একদম। তো সেখান থেকে আর কি ওই লেখালেখি স্ট্রাগলিং রাইটার্স, এদেরকে জোগাড় করা, এদেরকে খোঁজা, বিভিন্ন মানে অনেক জায়গা থেকে, ছোট ছোট জায়গা থেকে, প্রান্তিক দিক থেকে লেখকদের খুঁজে নিয়ে আসা, যারা হয়তো লেখা দিচ্ছে, পাবলিশাররা ছাপাচ্ছে না। তো সেইখান থেকে মানে তাদেরকে জোগাড় করে একত্র করে আমরা প্রথমে একটা ম্যাগাজিন তৈরি করি যার নাম কাগজ কলম, যেটা এখনো চলছে। ফ্রম 2015 টু 2026 এখনো চলছে। আর প্লাস
তারপরে লেখালেখিটা যখন আমি দেখলাম যে কিছুটা উন্নতি করতে পেরেছি বা অনেককে আমি সমগ্রভাবে আনতে পেরেছি, সেখান থেকেই মাথায় আইডিয়া আসে, যদি এই লেখালেখি সেটাকে আমি ভিজুয়ালে রিপ্রেজেন্ট করি, ভিজুয়ালে আনি, তাহলে কি হতে পারে। যেহেতু আমার প্রায় কোনো আইডিয়া ছিল না যে কেমন কি হতে পারে, কি হতে পারে না পারে, কারণ এই লাইনের সম্বন্ধে আমি খুবই কাঁচা ছিলাম। আচ্ছা আমি আমার কলেজ লাইফে এসভিএফ এর অফিসে গেছি, আচ্ছা সেখান থেকে ঘাট ধাক্কাও খেয়েছি। আচ্ছা তো ঘাট ধাক্কা ইন দ্য সেন্স কি, যেহেতু তখন একদম নভিস ছিলাম, একদম কিছু novice। জানতাম না, কোনো আইডিয়া ছিল না, তো তারা আমাকে কেন এন্টারটেন করবে, খুব সাধারণ ব্যাপার, এটা তাদের দিক থেকেও ফল্ট আছে একদম। বলবো না। তো আর আমি আমার তখন স্ক্রিপ্ট কেমন হয়, কি হয় না হয়, আমি আমার মতো গল্প লিখে গল্প। গেছিলাম। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তাদের দিক থেকে তারা ঠিক। ঠিকই। তো যাই হোক, ওই ঘাট ধাক্কা খাওয়ার ফলে বা এই পাবলিশারদের থেকেও ঘাট ধাক্কা খাওয়ার ফলে যেটা হলো সেটা হলো যে পরবর্তীকালে ম্যাগাজিন তৈরি করলাম, সেখান থেকে ভিজুয়ালাইজেশন, ইচ্ছে হলো যে এবার ভিজুয়ালে আসবো। তো তখন তারপর থেকে আস্তে 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 ডেভেলপ করা শুরু করলাম যে কিভাবে আনা যায়। আপনার ফিল্মগুলো ছিল, আমার ওগুলো কি শর্ট ফিল্ম না Short film। শর্ট ফিল্মগুলো ছিল? হ্যাঁ, তো এটা আপনি নিজের প্রোডাকশন ইউনিট করলেন না অন্য কারো প্রোডাকশন ইউনিট? না, নিজস্ব প্রোডাকশনে কাজ করার ইচ্ছে ছিল, কারণ দেখুন, এই শর্ট ফিল্ম এমন একটা মাধ্যম বা এমন একটা পর্যায়ে এখন আছে, তো ঠিক আছে, কিন্তু আগে যেরকম ছিল যে এখানে কেউ টাকা ঢালবেন না, আচ্ছা, হ্যাঁ, এখানে কেউ টাকা ঢালবেন না, মানে নিজের ঢাক নিজে পেটাতে নিজেই হবে। পেটেন। তো সেখান থেকে দাঁড়িয়ে উইথ নো ইনভেস্টার্স, হুম। তখন আমি কিছু কিছু জায়গায় গেছিলাম যে একটু অ্যাড দিন, হ্যাঁ, তাহলে আমার কিছু টাকা ওঠে, বা কিছু আমাকে যদি একটু সাহায্য করেন, বা ক্রাউড ফান্ডিং যেটাকে বলে। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং। তো তখনকার দিনেও ক্রাউড ফান্ডিং অতটা ফেমাস ছিল কিনা মানে আমার ঠিক জানা নেই, কারণ আমি খুব সোশ্যাল মিডিয়া তখন খুবই মানে off Novice, থাকতাম। হ্যাঁ, তো যে কারণে কিছু মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম, করেনি। তারপর থেকে মনে হলো যে না, ঠিক আছে, নিজস্বই ফান্ড যা আছে, তখন তো ফান্ড মানে কি বাবা, বাবা, মানে তখন স্টুডেন্ট আপনি? তখনও স্টুডেন্ট। আচ্ছা, তো ল কলেজ পাশ করেছি, তো এরকম ভাবেই জার্নিটা শুরু করি যে নিজস্ব বাজেট দিয়ে একটা সো কল্ড, যেটুকু নয়, যেটুকু না লাগলেই নয়, সেটা সেটা দিয়েই দিয়ে করলেন। শুরু কি নাম করা। দিলেন প্রথম যে ফিল্ম প্রোডাকশনটা হয়েছিল তার কি নাম ছিল? আমার হুম, আর আমার- আপনার প্রোডাকশন যে ইউনিটটা করেছিলেন যেটা বললেন আর কি, হ্যাঁ। সেটা কি নাম দিয়েছিলেন? আমার প্রোডাকশন ইউনিটের নাম দিলাম বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল। আচ্ছা আর আমার প্রথম যে সিনেমাটা যেটা করি, শেষ ট্রেনে ঘরে ফিরব, আচ্ছা, সেইটা দিয়েই আমার শুরু। সেটা কেন করলেন, মানে ওই গল্পটা কিভাবে আসলো? ওই গল্পটা আসলো মাথায়, ওটা আমার অনেক দিনকার ইচ্ছে। আচ্ছা, মানে ওই গল্পটাকেই আমি প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম একটাই কারণে, কারণ ওই গল্পটার মধ্যে কমার্শিয়াল যা এলিমেন্ট, সেগুলো সব ছিল। মানে একটা, এটা যদি কোনো এস্টাবলিশড কোনো পরিচালক বা প্রযোজক যদি এই স্ক্রিপ্ট পায়, হুম, তাহলে বা যদি করে কখনো, তাহলে সে দেখতে হবে যে এটা একটা পুরোটাই এমনভাবে সাজানো রয়েছে, মানে দে ক্যান ইউজ ইট অ্যাজ আ মানে ফুল ফ্লেশ কমার্শিয়াল সিনেমা। ওইটা কি আপনি নিজেরই স্ক্রিপ্ট ছিল, নিজের পরিচালনা? নিজের পরিচালনা, নিজের স্ক্রিপ্ট সবই ছিল, কিন্তু এর পিছনে একটা ছোট্ট গল্প আছে। আচ্ছা, সেটা হলো আমার স্কুলের বেলার বন্ধু, হুম, তার নাম আমি নিচ্ছি না হুম, ব্যক্তিগত কারণেই। তো তার একটা ছোট ফটো স্টুডিও ছিল আচ্ছা। আমাদের ওইখানে ঢাকুরিয়াতে। তো সে, তার কাছে আমি যেতাম ছবি তোলার জন্য, আমার মা বাবাকেও নিয়ে যেতাম, যে কখনো কোনো হুম। পাসপোর্ট সাইজ হ্যাঁ, হ্যাঁ। ছবি তোলার জন্য ফটো স্টুডিও ছিল। এবং সে SRFTI তে কাজও করতো, আচ্ছা, মানে পড়াশোনা করতেন আর কি। তো সেই সুবাদে হঠাৎ একদিন দেখা, তারপরে তাদের স্টুডিওতে যাওয়া, হুম, এবং সে আমাকে বিভিন্ন রকম ভাবে আর কি স্বপ্ন দেখাতে শুরু করলো। যখন আমি আচ্ছা, আমার আচ্ছা। মনের ইচ্ছেটা বলেছিলাম হুম, হুম। যে আমি এরকম একটা কাজ করতে চাই, চাই। এই লেখালেখির থেকে ভিজুয়ালে আনতে আচ্ছা। চাই, শর্ট ফিল্ম বানাতে চাই। শর্ট ফিল্ম তখন বলিনি, যে ফিল্ম বানাতে চাই। হ্যাঁ। তো তখন সে বলে যে তুই আগে শর্ট ফিল্ম দিয়ে শুরু কর। ভালো কথা, কিন্তু সেইটার জন্য সে বললো আমি ক্যামেরাম্যানও রেডি করে দেবো, এডিট আমি নিজে করে দেবো,
মানে যতটা আমাকে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে উপরে তোলা যায় সে সবই বন্ধু করেছিল, সাপোর্ট দিত। কিন্তু তার পিছনে যে মোটিভটা ছিল সেটা তো আমি জানতাম না। আচ্ছা, তো সেটা মানে এমনই একটা জার্নি, সেটা আমি কখনো ভুলবো না। কারণ সে যখন আমার গল্পটা ফার্স্ট টাইম পড়লো, হুম, সে বললো যে তুই আগে এটাকে স্ক্রিপ্টিং কর। হুম, এবার স্ক্রিপ্টিং কিভাবে করতে হয় আমি তো তখন জানতাম না। 2016-17 আমি কি জানবো যে স্ক্রিপ্টিং কিভাবে করতে হয়। এবার আমি সবসময় সিনেমায় দেখেছি স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, ডায়লগ, এসব আমি সিনেমায় দেখেছি, কিন্তু স্ক্রিপ্টিংটা কিভাবে করতে হয় আমি জানতাম না। ওর কথা শোনার পরে আমি কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু পড়াশোনা করলাম, বই পড়লাম, বিভিন্ন ধরনের বই পড়লাম, ইউটিউবে দেখলাম, দেখে আমি তখন চেষ্টা করলাম যে কিভাবে এটাকে স্ক্রিপ্টে সিন বাই সিন আনা যায়। আচ্ছা, সেটাকে আমি একটা কাঠামো তৈরি করলাম। সেটা করে যখন তাকে দেখালাম, সে বলল যে দুর্দান্ত হয়েছে। আমি তোকে সব রকম ভাবেই সাহায্য করার চেষ্টা করব, কিন্তু তার পিছনে একটা ইল মোটিভ ছিল এই যে সব থেকে বেশি সাপোর্ট করার নামে আমাকে যদি সব থেকে বেশি বাধা দেয় বা বাধা পেতে হয়েছে ওর জন্য। আচ্ছা, আমার শুটিং এ বিঘ্ন ঘটানো, আমার ফার্স্ট ডে শুট হুম, যেদিন আমি সব থেকে বেশি টেনশনে ছিলাম, সেদিনকে ঠিকঠাক লাইট অ্যারেঞ্জমেন্ট না করা, আচ্ছা, এমন একটা বিয়ে বাড়ির লাইট দিয়ে পাঠিয়ে দিয়েছিল যেটা দিয়ে শুট করা যায় না, ওটা শুধুমাত্র বিয়ে বাড়ির কাজে ইউজ করা যায়। ইভেন যে ক্যামেরায় কাজ করার কথা ছিল সেই ক্যামেরাটা পর্যন্ত একটা অন্য ক্যামেরা অন্য দিয়ে ক্যামেরা। পাঠিয়ে দিয়েছিল। সোনির ক্যামেরায় শুট করব তো নিকনের ক্যামেরা পাঠিয়ে দিয়েছে। তো এরকম ভাবে সব থেকে বেশি আমাকে অবস্টাকলস ওর জন্যই ফেস করতে হয়েছে। তো এই জার্নিটা মানে প্রথম শুরুটা ভালো হয়নি। মানে আপনি বলতে চাইছেন যে যে বন্ধু আপনাকে ইন্সপায়ার করেছিল, যে বন্ধু দেখে আপনি স্বপ্ন দেখেছিলেন যে সিনেমা তৈরি করবেন, সেই বন্ধুই আপনাকে প্রথমে আটকে দিয়েছিল। একটা পার্সোনাল প্রশ্ন বলি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের যে বেঙ্গলি ফ্যামিলি আছে, তার বাবা মা চায় তার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা উকিল হোক, মেয়েদের পক্ষে উকিল হোক, একদম সিকিউরড লাইফে। আপনি তো সিকিউরড লাইফে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, এত ভালো কেরিয়ার আপনার, কনভেন্টে পড়াশোনা করেছেন। তো বাবা মা কখনো বাধা দেয়নি যে বলছে কেন ঘরের কে বোনের মোস্ত আরবি, এইসব সিনেমা ফিনেমা বানাবি, এসব কিছু হবে না? মানে বাঙালি মানে দেবদাসের গল্পটা মনে পড়ে। তো বাবা মা কখনো বাধা দেয়নি? দেখুন, এই লাইনটা এমনই লাইন যে যে কেউ, যে কোনো প্যারেন্টস বাধা দেওয়ার চেষ্টা একটা করবে, করবে, প্রাথমিকভাবে অবশ্যই করবে, নিজের আবার ঘরের টাকা। তা আবার ঘরের টাকা। ঘরের টাকা। তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা তখনও সাপোর্ট করেনি যখন আমি মানে অ্যাকাউন্টেন্সি পাস করছি যোগেশ। আচ্ছা, কিন্তু আফটার এলএলবি যখন আমি এলএলবি পাস করে গেছি, এই 2018 আমি মার্চে যখন প্র্যাকটিসে ঢুকে গেছি ফুল ফ্লেজ ব্যাংশাল কোর্টে, তখন কিন্তু আমি ওই একটা স্টেবিলিটি আমার পায়ের তলায় এলো যে আমি ছোট ছোট করে রোজগার করছি, আচ্ছা, প্লাস আমি পকেট মানি অনেক বাঁচাতাম। আচ্ছা, পকেট মানি তো তখনকার দিনে খুব সামান্যই পেতাম, তো সেখান থেকেও ছোট ছোট করে বাঁচিয়ে 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 ইভেন আমি মানে কলেজের পর, এটা কেউই জানে না, ফার্স্ট টাইম আপনাদের এখানে বলছি, কলেজের পর ছোট ছোট টিউশন পড়িয়েছি। আচ্ছা, টিউশন নিজে পড়তে যেতাম, হুম। কিন্তু সেখানেও তার আশেপাশে টিউশন ধরে নিজেও করতেন। টিউশন পড়িয়ে তারপর বাড়ি গেছি। সেখান থেকে যে টাকাটা এসছে সেটা আমি জমিয়েছি। একটা টিফিনের পয়সা কমার্সের বাঁচিয়েছেন বলছিলেন। টিফিনের পয়সা বাঁচিয়েছি, গাড়ি ভাড়া বাঁচিয়েছি, পুরো হেঁটে বাড়ি গেছি। প্লাস এটা কেউই জানে না, সেটা হলো যে কলেজের পরে কিছু কিছু জায়গায় আর কি, আমাদের ওই প্রিন্স আনোয়ার শাহ রোডের ওইখানে অনেক গ্যারাজ আছে, গেলেন। ওখানে গাড়ি পর্যন্ত ধুয়েছি। বাহ, ওখানে গাড়ি পর্যন্ত ধুয়েছি, সেখান থেকে যেটুকু আমার রোজগার হয়েছে সেটুকুও আমি জমিয়েছি। যে কারণে যখন 18 প্র্যাকটিসে ঢুকি এবং ওখান থেকেও দিনে, তখন আমি একদমই নোভিস, সেখানে আবার সিনিয়র জুনিয়রের ব্যাপার আছে, সিনিয়র তো চট করে জুনিয়রকে শেখাবেও না, শেখাবে না। উঠতেও দেবে না। যে কারণে 100 টাকা দিয়ে আমার রোজগার শুরু। সবাই ভাবে ওকালতি বিশাল পয়সা, সব কিছু হুম। অনেক রংচং, কিন্তু
দ্য হার্ডেস্ট রিয়েলিটি ইজ কোনো জুনিয়র ফার্স্ট টাইম যখন কোর্টে স্টেপ ইন করে তাকে 50 থেকে 100 টাকার বেশি সারাদিনে দেওয়া হয় না। এবং সব থেকে হার্ডেস্ট রিয়েলিটি হলো এই যে আপনাকে সারাদিন ধরে ব্যাগ বওয়া হবে, ব্রিফ বওয়া হবে, বাট দিনের শেষে গিয়ে আপনাকে 50 টাকা ধরিয়ে দেবে। আবার চেম্বারে রাত 12টা অবধি থাকবে, আবার ছুটি বলে চেম্বারে কিছু নেই। ছুটি বলে কিছু নেই। তো এরকম লাইফ লিড করেও ওই ছোট ছোট করে টাকা জমিয়ে যখন অনেকটা টাকা হয়ে গেছে তখন বাবার কাছে গিয়ে বলেছিলেন যে তোমাকে খুব বেশি দিতে হবে না, তুমি শুধু আমার এই ছবিতে একটু কাজ করো, মানে অভিনয় করো, তাহলেই হবে। বাহ, কি বললো বাবা? রিয়াক্টটা কি হয়েছিল বাবা? রিয়াক্টটা তো মানে আমি অভিনয় কি জানি, আমি এসবে কিছুই জানি না, কারণ বাবা ওয়াজ ইন এয়ারফোর্স। আচ্ছা, এয়ারফোর্সে ছিলেন? হ্যাঁ, এয়ারফোর্সে ছিলেন, তারপরে বিপিসিএল এ মানে 30-31 বছর কাজ করেছেন। তো তারপরে রিটায়ারমেন্ট নিয়ে উনি ওনার লাইফ পুরো সেটেল Secure. তো আর মা হাউসওয়াইফ? হাউসওয়াইফ, কিন্তু মা আগে থিয়েটার করতেন। বাহ, তো যে কারণে মায়ের থেকেই হয়তো আমার আপনি পেয়েছেন অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাটা পাওয়া। না, প্রথম যেদিন আপনি বললেন এই কথাটা মা বাবাকে, যে বাবা মা আমি একটা সিনেমা তৈরি করবো ছোট, সেই দিনটার অনুভূতিটা কি? সেই দিনটার অনুভূতি বলতে গেলে সেটা একেবারে আকস্মিক। তারা অবাক, তারা আমার ফিল্মের প্রতি যে ভালোবাসে সেটা সবসময় জানতো, কারণ কোনো ফিল্ম তখন রিলিজ হলে বাবা মাকে নিয়ে হলে যাওয়া, বা বাবা খুব একটা সময় করতে পারতো না, কিন্তু মাকে নিয়ে সিনেমা দেখা সেটা আমি করতাম। যে কারণে সিনেমার প্রতি ভালোবাসার ব্যাপারটা জানতো, সিনেমা বানানোর ব্যাপারটা তারা একটু অবাকই হয়েছিলেন, কিন্তু পরে তো ইভেনচুয়ালি আমাকে সাপোর্ট করেন, যে কারণে আমি এত অব্দি আসতে পেরেছি। কি নাম ছিল প্রথম সিনেমাটা? শেষ ট্রেনে ঘরে ফিরবো না। তো ওই গল্পটা আপনি কতদিনে করলেন? ওই গল্পটা আমার করতে মোটামুটি টাইম লেগেছে 3 দিন। আর বাজেট? বাজেট 3000 টাকা। 3000 টাকা কমপ্লিট করেছেন? বাজেট 3000 টাকা এবং 1000 টাকা ফিল্ম। আপনি যে অ্যামাউন্টটা বললেন, যে বাংলা ফিল্ম বলুন, হিন্দি ফিল্ম, যেখানে 1000 কোটি কোটি ছাড়া কথা হয় না, সেখানে 3000 টাকা নিজের কষ্টের টাকা জমিয়ে করা এবং 2018 সালে করা। শুনছিলাম আপনার কাছে জিরো বাজেট প্রোডাকশন। এটা কি? জিরো বাজেট প্রোডাকশন মানেটা হলো যেখানে আমি সেরকম কোনোভাবেই সাহায্য করতে পারবো না, বা আমার প্রোডাকশনে তখন টাকা নেই, আমার কাছে টাকা নেই, সত্যি কথা আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমার কাছে কি ছিল সেটা হলো একরাত স্বপ্ন, যেটাকে আমি সত্যি করতে চেয়েছিলাম। যেটা আমি আপনাকে প্রিভিয়াসলি বললাম যে স্ট্রাগলিং পিপল, স্ট্রাগলার্স যারা, তো তাদেরকে নিয়ে কাজ করার একটা অনুভূতি আলাদা, যেটা আমি আস্তে আস্তে 2018 পর থেকে 19-20, তো তারপরে তো করোনায় চলে এলো, 22 থেকে আমি আবার সেটাকে কন্টিনিউ করে এত অব্দি এসছি। জিরো বাজেটের ব্যাপারটা হলো এই যে যারা স্ট্রাগলিং করছে, আমার অবজেক্টিভটাই ছিল যারা স্ট্রাগলিং করছে, যারা কাজ পাচ্ছে না, কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট আছে, তাদের মধ্যে একটা খিদে আছে যে আমি কিছু করব বা করে দেখাবো, তাদেরকে খোঁজার যে প্রয়াস, তাদেরকে খুঁজে খুঁজে এক একজনকে পাওয়া এবং তাদেরকে নিয়ে এই কাজগুলোকে সেট আপ করা। ধরুন আপনি এলেন, আপনার সাথে দেখা হলো, আপনি এলেন, আপনি আরো 5 জনকে নিয়ে এলেন যারা স্ট্রাগলার্স, যাদের হাতে কোনো টাকা নেই, তাদের বরঞ্চ দিলে ভালো হয়। তো আমি তাদেরকে আগে নিলাম, আমি তাদেরকে আগে মানে শেখালাম, ওয়ার্কশপ তখন বলবো না সেরকম, মানে সেই টার্মটা দেবো না, কারণ আমার ওখানে যারা কাজ করে অ্যাজ আ ফ্যামিলি। আচ্ছা, তো যে কারণে এখনো অবধি তাদের সবার সাথে আমার সম্পর্ক অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন সবই ভালো। এবং এইটুকু বলবো যে আমার এখান থেকে ছোট্ট কুড়ে ঘর, বলতে গেলে আমার এই ছোট্ট কুড়ে ঘর থেকে কাজ করে অনেকে এখন জি বাংলা, সান বাংলা, আকাশ আর্ট, এইসব জায়গায় অনেক ভালো ভালো কাজ করছে। মানে স্কোপটা পেয়েছে আপনার? স্কোপটা পেয়েছে এখান থেকে। আপনি কটা ফিল্ম তৈরি করেছেন? আমি মোটামুটি ধরুন 40টার উপর তো করেছি। 40। আর আপনার প্রোডাকশন হাউসের নাম? আমার প্রোডাকশন হাউসের নাম বিক্রম প্রেজেন্স অফিসিয়াল। আর আমাকে এই যে কাজগুলো
যাদেরকে নিয়ে করেছি তারা এখন মোটামুটি অনেকটাই নাম করতে পেরেছে, বা বাহ। আমার থ্রু দিয়ে আরো অনেক মানুষ নাম তাকে পেয়েছে, চেনে। চেনে। এইটাই আমার কাছে পাওয়া। আচ্ছা, আচ্ছা। এই আপনি যে বললেন এই প্রোডাকশনে আপনার ফিল্মগুলো যদি কেউ দেখতে চায়, মানে আমাদের এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই অবশ্যই তারা দেখবে। হুম। তো এটা কোথায় কোথায় পাবে তাদের, মানে কোন জায়গাটায় আপনার? তারা ইউটিউবে গিয়ে বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল সার্চ করলেই পাবে। প্লাস যদি আমার ওই ফেসবুকে পেজটা ফলো করতে চায়, সেম অ্যাড্রেস মানে সেম নেমেই আছে, বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল, ওই নামে সার্চ করলেই পাবে। প্রতিনিয়ত ওটাকে আমি আপডেট করতে থাকি, আর সবই আমি হ্যান্ডেল করি সেহেতু ইভেন আমার ওয়েবসাইটও আছে, আচ্ছা, যেটা আমি পরবর্তীকালে বানাতে চলেছি। আচ্ছা, সেটা হলো বিক্রম ফিল্মস, আচ্ছা, বিক্রম ফিল্মস। যেটা একদম রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট বা রেজিস্টার্ড আন্ডার দ্য ট্রেডমার্কস অ্যাক্ট। তো সেই রকম ভাবে আমি বানাতে চলেছি পরবর্তীকালে বিক্রম ফিল্মস। তো বিক্রম ফিল্মস এর আন্ডারে সবকিছুই চলে আসবে, বিক্রম ফিল্মস অফিসিয়ালও চলে যাবে। তো এটা আমার পরবর্তী পরিকল্পনা। ইভেন আমি একটা ফেস্টিভ্যালেরও পরিকল্পনা করে ফিল্ম রেখেছি, ফেস্টিভ্যাল। ফিল্ম ফেস্টিভ্যাল। মানে এত ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, সেখান থেকে এতটা মানুষের অনুপ্রেরণা ভালোবাসা পেয়েছি, তো তারাও আমাকে উদ্বুদ্ধ করেছে যে একটা ফেস্টিভ্যাল করার। আচ্ছা, তো সেখান থেকে সাউথ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা সাউথ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামেও ফেস্টিভ্যাল করার পরিকল্পনায় আছি বা রয়েছি। বা আপনার যদি কেউ চায়, কেউ অভিনয় করতে চায় বা কেউ আপনার সঙ্গে আপনার এই কর্মযজ্ঞে যোগ দিতে চায়, তারা কি পারবে? অবশ্যই অবশ্যই, তারা মানে দে আর অলওয়েজ ওয়েলকাম। মানে তারা সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার প্রোফাইল আছে। তো যেখানে তারা সুবিধে পাবে, আমার ওয়েবসাইটে গেলেই সেখানেই যোগাযোগ। একটা সেকশন আছে যেখানে আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ তারা করতে পারবে। সেরকম সেকশন আমি রেখে দিয়েছি। আচ্ছা। তো এই সারাদিন আপনার এই কোর্ট কাছারি রাত 12টা অবধি কাজ করার পর এই ফিল্ম প্রোডাকশনের এত উৎসাহ, মানে 40 ফিল্ম করেছেন, নট এ জোক, অনেক শর্ট ফিল্ম 40 করেছেন, এভারেজে প্রচুর। তো এই অনুপ্রেরণাটা কিভাবে পান, মানে এই তৈরি করার অনুপ্রেরণাটা কিভাবে পান? এটার অনুপ্রেরণাটা একটাই, দেখুন, আপনি যদি দেখেন পিছনের দিকে যে হিস্ট্রিতে আমরা যদি চোখ বোলাই, তাহলে আমরা দেখতে পাবো অনেকে অনেক রকম ভাবে স্ট্রাগল করেছে। মানে আপনি যদি দেখেন যে সন্তোষ দত্ত, উনি একজন কিন্তু লয়ার ছিলেন, সিটি সিভিল কোর্টে প্র্যাকটিস Civil। করতেন। তো তারপরেও কিন্তু উনি সত্যজিৎ রায়ের ছবিতে জটায়ু রোল করতেন। এবং এইটুকু আমি বলতে পারি যে মানে উনি মারা যাওয়ার পরে তারপর কিন্তু আর সত্যজিৎ রায় ফেলুদা বানায়নি। মানে তো সেটা একটা খুব বড় এক্সাম্পল। ইভেন আপনি যদি মানে সো কল মানে মানে খুব মানে কর্কশ, বা খুব যদি আপনি বলতে চান যে কর্কশ এবং স্ট্রাগল তার নিজের ফিল্মেও দেখিয়েছেন, বা সে নিজেও একটা টাইমে স্ট্রাগল করেছেন, ঋত্বিক ঘটক। তো আপনি দেখতে পাবেন সবকিছুর পিছনেই একটা মোটিভেশন থাকে। আচ্ছা, ওনারা আমার মোটিভেশনের কারণ। আচ্ছা, ওদের দেখে ইন্সপায়ার্ড হয়েছে। ইন্সপায়ার্ড। এই যে আপনি এতদিন করেছেন, তো করার পরে যদি আপনাকে জিজ্ঞেস করি ওকালতি না ফিল্ম প্রোডাকশন বা আপনার প্রোডাকশন হাউস বা পরিচালনা সিনেমা, কোনটাকে আপনি পছন্দ করেন, জীবনের কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন? প্রায়োরিটি নির্ভর করে পেটের উপর, একদম। আর পেট নির্ভর করে ব্রেড অ্যান্ড বাটারের উপর। ব্রেড অ্যান্ড বাটার। তো আমার যদি বাঁচতে হয়, অবশ্যই ফিল্মকে বাঁচবো, কিন্তু ফর দ্য টাইম বিং আমাকে আমার যে পেশা ওকালতি, সেটা আমাকে করে যেতে হবে ফর মাই স্টেবিলিটি, ব্রেড অ্যান্ড বাটারের জোগাড়টা। ইভেন আমি যদি স্ট্রাগলার যারা আছে তাদেরকে যখন স্ট্রাগলিং যারা পিপল বলে, স্ট্রাগলিং যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তাদেরকে আমি কিছু কিছু করে যাতে দিতে পারি, সেই স্টেবিলিটিটা আমার মধ্যে থাকতে হবে। ঠিক। তো সেই কারণে ওকালতি পেশাটা শুধুমাত্র আমার ব্রেড অ্যান্ড বাটারের জন্য, কিন্তু আমার অরিজিনাল যদি ভালোবাসা, প্যাশন, সবকিছু ড্রিম, সেটা আমার পুরোপুরি ফিল্ম অ্যান্ড ফিল্ম প্রোডাকশন, ডিরেকশন, রাইটিং। মানে আপনি অভিনেতা, আপনি ডিরেক্টর, আপনি লেখেনও, তো এত বছর জার্নিতে মানে আপনি কোনো প্রাইজ বা এগুলো কি পেয়েছেন? মানে 2019 সালে হাওড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে বেস্ট ডিরেক্টর ডেবিউ
পেয়েছিলাম শেষ ট্রেনে ঘরে ফিরবোনার জন্য। আচ্ছা। সেই মোমেন্ট, সেই যে মুহূর্ত যখন আমি বাবা মাকে নিয়ে গেছিলাম শরৎ সদনে, আমার এখনো মনে আছে, শরৎ সদনে নিয়ে গেছিলাম এবং বাবা মার সামনে আমি যখন প্রাইজটা নিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি, সেই যে মুহূর্তটা, সেটা আমার সারা জীবন মনে দাগ কেটে থাকবে। তারপরে করোনা পিরিয়ডের পরে যে আমি আবার পরিচালনায় ফিরলাম, ততদিনে আমার ঠাকুমাও মারা গেছেন, বাবাও বিমর্ষ হয়ে পড়েছে। কিন্তু তারপরেও বাবাকে মোটিভেশন জোগানোর জন্য কিন্তু আমি এই শর্ট ফিল্মকেই বেছে নিয়েছিলাম, ওনাকে মোটিভেট করে বলে কয়ে আবার এই ইয়েতে ফিরিয়েছিলাম। তাতে কি ওনার যে যে দুঃখ, ওনার যে গ্রিফ, সেটা অনেকটা আমি দূর করতে পেরেছিলাম। আর তারপর থেকে 2023, 24, 25 প্রাইজ অনেকই পেয়েছি। 2024 সালটা খুব স্পেশাল আমার কাছে, কারণ সেই বছর আমার খুচরো বলে একটি ছবি রিলিজ করে এবং 24 থেকে 25, 25 থেকে 26 এখনো অবধি এই খুচরো ছবিটার জন্য অনেক প্রেস পেয়েছি। এই এই মানে অনেকগুলো পেয়েছেন। একটা বলি, এই জেনজি বলছে এখন, ইয়াং জেনারেশন, যারা সারাক্ষণ ব্যস্ত থাকে মোবাইলে, যারা সবসময় রগে ফিল্ম দেখে বা অন্য কিছু সিনেমাগুলো ফাঁকা চলে, তো সেখানে শর্ট ফিল্মের ভবিষ্যৎটা কি? কারা তার দর্শক? শর্ট ফিল্মের দর্শক সবসময় আছে, যেহেতু তারা ওই মোবাইল ঘাটে। মোবাইলে কিন্তু ইউটিউব সব থেকে বেশি দেখে, ইউটিউব বেশি দেখে। তাদেরকে যদি আমরা মোটিভেট করে আনতে পারি, ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বলুন, বোল্ড কন্টেন্ট বলুন, সব রকম কন্টেন্টই অ্যাভেলেবেল আছে নেটে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে আপনাকে যদি কাউকে আনতে হয় মোটিভেট করে, তো তাদেরকে আগে ঠিক করে তাদের যে আপব্রিঙ্গিংটা, তাদের আপব্রিঙ্গিং এর উপর তো অনেক কিছু নির্ভর করে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু তাদেরকে মোটিভেট করার ব্যাপারটা আমরা প্রচার করতে পারি, মার্কেটিং করতে পারি, বা আমরা হয়তো লাইভ করতে পারি, বলতে পারি। কিন্তু তাদের যে আনাটা, তাদেরকে যে ধরে বেঁধে আনতে তো আমরা পারবো না, কিন্তু তাদেরকে আনাটা একটা বিশাল বড় ফ্যাক্টর, যেটা আমার মনে হয় যে আপনি যদি ভালো কন্টেন্ট বানান, তারা নিশ্চয়ই দেখবে। মানে ভালো কন্টেন্ট কখনো বিফলে যায় না। না, এটা ঠিকই বলেছেন। এখনো বাড়িতে দেখি উত্তম সুচিত্রার সিনেমা দেখে, পুরোনো দিনে ফিল্ম দেখে, কিন্তু তার মধ্যেও একটা ডিফারেন্স দেখছি ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে রগরগে ফিল্ম, রক্ত, মার্ডার, খুন, ধর্ষণ নিয়ে একটা প্যাকেজ করে 15 মিনিট 20 মিনিটে, এবং পর স্টেপ বাই স্টেপ সেই গল্পটার মধ্যে এমন একটা থাকে, টুইস্ট থাকে, যে দেখে, যেটাকে এখন ওটিটি প্ল্যাটফর্মে সিরিয়াল বলছে। তো এটা কি ভালো না খারাপ? মানে সেখানে রক্তারক্তি বলুন, ধর্ষণ বলুন, সব রকম রয়েছে। আপনি এর জন্য কি বলবেন? মানুষ ভায়োলেন্স দেখতে ভালোবাসে, আচ্ছা, সব সময়। এটা আমি আগেও দেখেছি, এখনো তাই দেখছি। মানুষ ভায়োলেন্স দেখতে বা সেইটা যে পোর্ট্রে যে করছে, তার উপর একটা তাদের মানে মন বসে যায়, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাদেরও কোনো একটা কখনো সুপ্ত যে বাসনা, সেটা কিন্তু ওই সব জায়গায় থাকে কোথাও না কোথাও, আমার মনে হয়। যে কারণে ধরুন আপনি কারোর উপর রেগে আছেন, তাকে মারতে পারছেন না, কিন্তু আপনি সিনেমায় দেখছেন যে কেউ ওই একটা বাঁট দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিল, সেটা দেখে কি আপনি সেই তৃপ্তিটা পাচ্ছেন যে আমি যেটা করতে পাচ্ছি না কোথাও গিয়ে, সেটা সে অবলীলায় করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওর মধ্যে নিজেকে ভাবছে, ওর মধ্যে নিজেকে ভাবছে। তো এই সিরিয়ালগুলোতে দেখি সেখানে ফ্যামিলি ড্রামা থাকে, 2-3টে হাজবেন্ড ওয়াইফ হয়, একজনের ক্যারেক্টার, একটা পারিবারিক ঝগড়া কন্টিনিউয়াস থাকে, সিরিয়ালগুলো 2 বছর ধরে টানে। তো এইটা কি লোকে দেখছে? তো বাড়ির মেয়ে বউরা দেখছে এবং আরো নিজের বাড়িতেও হচ্ছে, সেটাকে নিয়ে না মাথায় রেখে দিচ্ছে, আর কোথাও না কোথাও গিয়ে ঘরে সেটা ইমপ্লাই করে দিচ্ছে। মানে এইটা আমি কখনোই সেটা বলবো না যে ইট ইজ ভেরি গুড, আর নাইদার ইট ইজ ভেরি ব্যাড অলসো। কিন্তু কোথাও গিয়ে আপনি যদি আইনত জিনিসটা দেখেন, সবসময় তো ঠিক, ইট ইজ নট ঠিক, নট লিগালি লিগ্যাল। আগমনী সুর, যেটা দর্শকদের নাড়া দিয়েছিল, সেই গল্পের স্টোরিটা, তার অভিনয়, আপনার অভিনয়,
তো এই গল্পটা প্রেরণাটা কোথা থেকে পেয়েছিলেন আর কিভাবে আসলো গল্পটা? কিছুটা বলতে পারেন রিয়েল লাইফ, রিয়েল লাইফ? হ্যাঁ রিয়েল লাইফ কিছুটা জড়িয়ে আছে। এবং আমি আমার যে গল্পগুলো যে বানাই বা আমি যে লিখি সেগুলো অনেকটা মস্তিষ্ক প্রসূত হলেও আমার কাছে যারা ক্লায়েন্টরা আসে বা তাদের থেকে যে গল্প শুনি, নিজের লাইফটাকে রিলেট করতে পারি, সেখান থেকে মিলিয়ে মিশিয়ে আপনি বলতে পারেন যে আমি আমার গল্পগুলোকে বসে লিখি। এবং সেটা আমি পুরোটাই করি রাত 12টার পরে, মানে তখন সব শান্ত হয়ে যায়, আমার বাড়ির পাশে ট্রেন যায়, তো সব শান্ত হয়ে গেলে আমি লিখতে বসি। সেখান থেকেই বলতে পারেন আগমনী সুরের এই কনসেপ্টটা আমার মাথায় এসেছিল, নিজের জীবনের সাথেই মিলিয়ে এই গল্পটা। এই গল্প। আচ্ছা, আচ্ছা। আপনার এই যে এত বড় কর্মকাণ্ড এর সম্বন্ধে কি বলবেন? আমার এই এত বড় কর্মকাণ্ডের মধ্যে আমি একটা সব থেকে বড় কর্মকাণ্ডের ব্যাপারে বলবো, যেটা আমি শুরু করেছিলাম সেটা হলো বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্স, যেটা 2022 থেকে 2024 অব্দি চলে। আর আমি, যেমন আপনি দেখতে পারেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, ডিসি সিনেম্যাটিক ইউনিভার্স, ঠিক সেরকম শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি ফার্স্ট টাইম ওই কনসেপ্টটাকে নিয়ে এসেছিলাম, যে বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্স। ওয়াই বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্স? তার একটাই কারণ যে মার্ভেলের একটা নিজস্ব কোম্পানি, ঠিক আছে, এটা কেউ বানাচ্ছে, অনেক লোক মিলে বানাচ্ছে, একটা মানে ক্রিয়েটিভ ব্যাপার আছে, তো অনেক লোকের সেখানে কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমার এইখানে আমারই শুধুমাত্র কন্ট্রিবিউশন ইন রাইটিং, ডিরেক্টিং অ্যান্ড এভরিথিং, ইন গ্যাদারিং পিপল, ইন গ্যাদারিং দ্য স্ট্রাগলিং আর্টিস্ট অ্যান্ড এভরিথিং। তো সেইখান থেকেই বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্সের নামটা দেওয়া। আর বেসিক্যালি 11টা ছবি জুড়ে এই বিক্রম সিনেম্যাটিক ইউনিভার্সটা প্রস্তুত হয়েছিল, যেটার জন্য বলতে পারেন যে অনেক খাটতে হয়েছে। তার কারণ ইন্টারকানেক্টেড যে গল্পগুলো সেগুলো একটার সাথে একটা কানেক্ট করে করে, মানে ইট ওয়াজ মানে বিগ এক্সপিরিয়েন্স ফর মি। 2026 কি স্বপ্ন দেখেন 2026-এ? 2026-এ এটুকুই স্বপ্ন দেখি যে আরো নতুন নতুন ছেলেমেয়েরা যারা স্ট্রাগল করছে তাদের সাথে কাজ করার, এবং তাদেরকে একটাই কথা বলবো যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই মানে নিজের যে ট্যালেন্ট সেটা সবসময় যে কোনো মোড অফ কমিউনিকেশনই হোক না কেন, সেটা তুমি মানে এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছু মানে সহজলভ্য হয়ে গেছে, তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অবশ্যই তুমি তোমার ট্যালেন্টটাকে প্রকাশ করো, কিন্তু তোমার পাশাপাশি যেটা থেকে তোমার ব্রেড অ্যান্ড বাটার আর্ন হচ্ছে, রুজি রুটিটাকে ঠিক রেখে তুমি তোমার ট্যালেন্টটাকেও বাঁচিয়ে রাখো। মানে আমার মতো এতটা যে স্ট্রাগল, এতটা যে অবস্ট্রাগল যে পেরিয়েছি, তখনকার দিনে তো অতটাও মানে সেই ব্যাপারটা ছিল না, সেই যে মানে সহজলভ্য ভাবে যে জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে, মনিটাইজেশন দিয়ে হেনা তেনা, সেগুলো তো আমার টাইমে ছিল না, যে কারণে আমি খুব কষ্ট করে এত অব্দি এসেছি। আশা করি আরো নতুন নতুন ছেলেমেয়েদের সাথে কাজ করব এবং তাদের সাথেই আর একটা জার্নি শুরু করবো 2026-এ। পুরোনো বছর 2025-এ কোনো দিন গেছে যেটা খুব মন খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়েছে? সব থেকে বেশি চোখ দিয়ে জল বেরিয়েছে আমার বাবার চলে যাওয়া। আচ্ছা, হঠাৎ চলে গেছে? না, এটা বেসিক্যালি এটাও এগেন একটা খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস, কিন্তু হসপিটাল নেগলিজেন্সের জন্যই আমার বাবা মারা গেছে। উনি বিপি পোদ্দারে ভর্তি ছিলেন, তো হসপিটাল নেগলিজেন্স অ্যান্ড নেগলিজেন্স অফ দ্য ডক্টরসের জন্যই উনি মারা গেছেন, যে কারণে মানে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। উনি একটা সমস্যা নিয়ে গেছিলেন এবং ওনাকে আর একটা সমস্যা ট্রিগার করে জিনিসটা জাস্ট ফর দ্য মানে সেক অফ গ্র্যাবিং মানি যা হয়, ওইটাই আমাকে সপ্তাহে অক্টোবরের 10 তারিখ, মানে খুব রিসেন্টলি, অক্টোবরের 10 তারিখ খুব রিসেন্টলি বাবা মারা গেছেন। এটা পুজো ছিল কি? দুর্গাপুজো ছিল? দুর্গাপুজো ঠিক শেষ হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, ভাসানি। তাহলে আপনার ওইটা খুব খারাপ লেগেছিল জীবনে 2025? আমার 2025 সবথেকে খারাপ বছর। জীবনে প্রেম আছে? প্রেম এসেছিল একবারই, এবং ওই আপনাকে যে বললাম আগমনের সুরের যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই আপনার জীবনে প্রেম এসেছিল, ওই একটাই, ওয়ান অ্যান্ড অনলি, বাস। ওটাই কি ফার্স্ট লাভ ছিল? ফার্স্ট লাভ অ্যান্ড দ্য লাস্ট।
আপনার কি মনে হয় আসবে না আপনি এটাই কি না, আমি আর আসতে দেইনি, আচ্ছা। আমি আর আসতে দেইনি। আসতে দেননি। অনেকগুলো সিনেমাতে দেখছিলাম আপনার মধ্যে প্রেমিকের রূপ আছে অনেকগুলো জায়গায়। কিন্তু প্রেমিকের রূপ করতে গিয়ে যে আমার যতটা কষ্ট হয়েছে সেটা বলার মতো না, কারণ একটা অপোজিট জেন্ডারের সাথে সহজ হওয়া হ্যাঁ। আমার পক্ষে ওই প্রেম চলে যাওয়ার পরে খুব ডিফিকাল্ট। প্রেমটা কি এই এই আপনার কর্কশ জীবনে মানে ওকালতি ক্রিমিনাল লয়ার এই দরকার আমাদের মানে আমি একটা জাস্ট পার্সোনাল বলছি আমার আপনার কি দরকার জীবনের প্রেম না, প্রেমের আর আমার আর সত্যি দরকার নেই, কিন্তু হ্যাঁ কেয়ারের দরকার আছে। খুব ভালো লাগলো আমাদের ট্রাভেল নিউজ পডকাস্টে এসছেন জীবনের গল্প আপনি শুনলেন যে আমাদের অ্যাডভোকেট মিস্টার বিক্রম সেনগুপ্তকে তার অজানা কথাগুলো আপনি শুনলেন ভালো তো অবশ্যই লাগবে আর অপেক্ষা করুন দ্বিতীয় এপিসোডের জন্য ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারা নমস্কার।